বন্ধুরা, আজকে আমি এমন একটি বই সম্পর্কে কথা বলতে চলেছি যা আপনি আপনার জীবনে অনুসরণ করে নিজের খারাপ অভ্যাসগুলিকে ভালো অভ্যাসের সাথে প্রতিস্থাপন করতে পারেন। অস্বাস্থ্যকর চিন্তাভাবনাকে ইতিবাচক এবং উন্নত চিন্তাধারায় পরিবর্তন করতে পারেন এবং এইভাবে আপনি আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আপনাদের এই বুক স্পিকার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি লেখক জেফ্রি স্কোয়ার্জের লেখা ইউ আর নট ইয়োর ব্রেইনের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। লেখক জেফ্রি স্কোয়ার্জ হলেন একজন বিখ্যাত নিউরোসাইকোলজিস্ট, যিনি ভিন্ন ভিন্ন অনেক মানুষের উপরে গবেষণা করে এমন 4টি উপায় খুঁজে পেয়েছেন যা ব্যবহার করে আপনি আপনার খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে পারেন এবং ইতিবাচক চিন্তাধারাকে অবলম্বন করে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই নিতে পারেন। লেখক বলেছেন যে আপনার মস্তিষ্কই হল আপনার সেরা বন্ধু। এই বইটি আরও ভালোভাবে বোঝার জন্য আমি এই বইটিকে 10টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে ভাগ করেছি। তাহলে চলুন শুরু করি ইউ আর নট ইয়োর ব্রেইন বইটির প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়, ইউজ সেলফ ডাইরেক্টেড নিউরোপ্লাস্টিসিটি টু চেঞ্জ হ্যাবিটস। নিজের অভ্যাসকে পরিবর্তন করার জন্য সেলফ ডাইরেক্টেড নিউরোপ্লাস্টিসিটির ব্যবহার করুন। এর মানে হল যে নিজের মস্তিষ্কের উপরে মনোযোগ দিয়ে তা নিজের ইচ্ছা অনুযায়ী চালানো। এখানে নিউরো মানে হল মস্তিষ্কের সেই অংশ যেখান থেকে চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রিত হয়, আর প্লাস্টিসিটির মানে হল যে এই অংশটি শক্ত হতে পারে, তবে আপনি কোনো প্রক্রিয়া বা এটিতে কিছু কাজ করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটিকে প্লাস্টিকের মতো পরিবর্তন করতে পারেন। এটিকে যদি সহজ ভাষায় বলি তাহলে আপনি আপনার মস্তিষ্কের সেই অংশে যেখানে চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রিত হয় তার উপরে মনোযোগ দিয়ে আপনি আপনার পছন্দ মতো আবেগ এবং নিজের ইচ্ছা অনুযায়ী ভালো চিন্তাধারার সাথে আপনি আপনার খারাপ চিন্তাধারাগুলিকে ভালো এবং ইতিবাচক চিন্তাধারায় রূপান্তর করতে পারেন। আর এইভাবে 20 থেকে 90 দিন পর্যন্ত একটানা এটি করার মাধ্যমে আপনি আপনার যে কোনো খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করতে পারেন। দ্বিতীয় অধ্যায়, হেবস ল অ্যান্ড কোয়ান্টাম জেনো এফেক্ট। আপনি এই দুইটি ধারণাকে শিখে এবং নিজের জীবনে গ্রহণ করে নিউরোপ্লাস্টিসিটির সুবিধা নিতে পারেন। মানে আপনি আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথম ধারণাটি হল হেবস ল। এই নিয়ম অনুসারে আমাদের মস্তিষ্কের নিউরন বা সহজ ভাষায় চিন্তাধারাগুলি যা একসাথে আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে তারা একই সাথে কাজ করে। অর্থাৎ আপনার মস্তিষ্কের যে অংশটি আপনি সবথেকে বেশি ব্যবহার করেন তা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, মনে করুন যে আপনি একটি নতুন চাকরি করছেন যেখানে আপনাকে সময়মতো পৌঁছানোর জন্য প্রতিদিন সকাল 8টার মধ্যে বাস ধরতে হয়। প্রথম সপ্তাহে সবকিছু ঠিকঠাক চললেও পরের সপ্তাহের মঙ্গলবার আপনি 8:10 বাস স্ট্যান্ডে পৌঁছান, যার কারণে আপনি বাসটি মিস করেন এবং অফিসে দেরিতে পৌঁছানোর কারণে আপনি বিব্রত বোধ করেন এবং আপনার সিনিয়র আপনার উপরে রেগে যান। এই কারণে আপনি ভালো বোধ অনুভব করতে পারেন না এবং চিন্তিত হতে শুরু করতে পারেন। কিন্তু এই রকম একটানা 2 থেকে 3 বার হওয়ার পরে আপনি যখন বারবার কষ্ট এবং মানসিক চাপ অনুভব করতে শুরু করেন তখন অনেকেই তা থেকে মুক্তি পেতে সিগারেট পান করে থাকেন। ধূমপান মস্তিষ্কের মধ্যে নিকোটিন সরবরাহ করে। নিকোটিন হল এক ধরনের হরমোন যা নিঃসৃত হয়ে মানসিক চাপ কমায় এবং কিছু সময় এইভাবে করার পরে ধীরে ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হয়। আর কয়েক সপ্তাহ পরে অফিস বা বাস স্ট্যান্ডে দেরি করে পৌঁছানোর ফলে সমস্যা বা মানসিক চাপের কারণে ধূমপান করা একটি সুযোগ হয়ে ওঠে। আর এইখান থেকেই একটি খারাপ অভ্যাসের জন্ম হয় যা কোনো না কোনোভাবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন উভয়ই খারাপ করতে পারে। এই ধরনের খারাপ অভ্যাস একবার তৈরি হয়ে গেলে সিগারেট না খাওয়া ঝামেলা এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এইভাবে যে কাজগুলি করতে আমরা খুশি অনুভব করি তা আমাদের অভ্যাসে পরিণত হতে থাকে। এর ফলে এর থেকে প্রাপ্ত ফলাফল আমাদের পক্ষে হোক বা না হোক এমন পরিস্থিতিতে আটকে যাওয়ার পরে
কেউ কেউ বলে থাকেন যে তারা তাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাই তাদের জন্য সিগারেট খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি এই অবস্থা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কোনো একজন ব্যক্তি সিগারেট পান করে খুশি পেয়ে থাকেন, তিনি নিজে থেকেই এই কথাটা মনে মনে কিছুক্ষণ আগেই বলেছিলেন এবং তিনি একটানা অনুশীলন করেও দেখিয়েছিলেন যে তিনি সিগারেট পান করে খুশি অনুভব করছেন। আর তার এই কার্যকলাপের কারণেই তার মস্তিষ্ক মেনে নিয়েছে যে হ্যাঁ, এই কাজটি করে খুশি পাওয়া যায়। এইভাবে সবার প্রথমে আমাদের নিয়ন্ত্রণ আমাদের মস্তিষ্কের উপরে থাকে। আমরা যদি আমাদের চিন্তাধারাগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করি তবে এটি আমাদের সেই সমস্ত কিছু দিতে সাহায্য করতে পারে যা আমরা চাই। তাই এই অবস্থায় আপনি সময় মতো অফিসে আসার খুশিকে অনুভব করুন। এটি করলে কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি সময় মতো অফিসে পৌঁছাচ্ছেন, যা আপনাকে অনেক সুবিধা দেবে। প্রথমটি হল সবার প্রথমে আপনি খুশি অনুভব করবেন। দ্বিতীয়টি হল সিগারেট না খাওয়ার ফলে আপনি সুস্থ থাকবেন। এবং তৃতীয়টি হল আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন আরও সুন্দর হয়ে উঠবে। তাই এই নিয়মের শিক্ষা হল এইভাবে আপনি নিজের জীবনে সেই অভ্যাসগুলি গ্রহণ করুন যার মাধ্যমে আপনি খুশি অনুভব করেন এবং বাস্তব জীবনে আপনার যাতে লাভ হয়। দ্বিতীয় ধারণাটি হল কোয়ান্টাম জেনো এফেক্ট। এটি একটি গ্রিক দার্শনিকের দ্বারা ব্যাখ্যা করা একটি নিয়ম। আমরা যদি এটিকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি তাহলে এর মানে হল যে অনুশীলন করার মাধ্যমে একজন মূর্খ ব্যক্তিও বুদ্ধিমান হতে পারে। ঠিক একইভাবে একজন ব্যক্তি যার কোনো ভালো অভ্যাস নেই তিনিও ভালো অভ্যাসগুলিকে সচেতনভাবে ক্রমাগত অনুশীলন করার মাধ্যমে নিজের জীবনকে উন্নত করতে পারেন। এই নিয়মের শিক্ষা হল যে আপনি যদি নেতিবাচক চিন্তাধারার পরিবর্তে ইতিবাচক চিন্তাধারা করতে চান তবে সর্বদা সক্রিয়ভাবে ইতিবাচক চিন্তাভাবনাই করুন। এইভাবে আপনি যদি সফল হতে চান তবে সর্বদা সাফল্যের কথাই চিন্তা করুন যে কিভাবে আপনি সফল হতে পারেন। সফল হওয়ার পরে আপনি কিভাবে ভালো জীবন যাপন করবেন তা এইভাবে একটানা 21 দিন চিন্তা করতে থাকলে এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তৃতীয় অধ্যায়, ফলো দিস 4 স্টেপস টু গিভ আপ ব্যাড হ্যাবিটস। খারাপ অভ্যাস থেকে পরিত্রাণ পেতে এই 4টি পদক্ষেপ গ্রহণ করুন। এই অধ্যায়টি এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর মধ্যে আমরা এমন পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলি ব্যবহার করে আপনাকে খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে এবং ভালো অভ্যাসগুলিকে গ্রহণ করতে অনেক সাহায্য করবে। নিজের চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হওয়া এবং সেই চিন্তাভাবনাগুলি সম্পর্কে জানা যা আপনাকে নেতিবাচকতার দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই চিন্তাভাবনাগুলি সম্পর্কেও জানা যা আপনার জন্য খুবই উপকারী। প্রথম উপায়টি হল প্রতিদিন সকালে 5 মিনিট ধ্যান অনুশীলন করে আপনি এতে পারদর্শী হতে পারেন। দ্বিতীয় উপায়টি হল চিন্তাধারাগুলিকে লেবেল করা, অর্থাৎ প্রতিদিন আপনার মনের মধ্যে আসা প্রতিটি চিন্তাধারাগুলিকে 2টি ভাগে ভাগ করা, যার একটি অংশে সেই চিন্তাধারাগুলি রয়েছে যা আপনার জন্য দরকারি এবং অন্য অংশটিতে সেই চিন্তাধারাগুলি রয়েছে যা আপনার জন্য দরকারি নয়। তৃতীয় উপায়টি হল ইতিবাচক কার্যকলাপের উপরে ধ্যান দেওয়া। এটি একটি স্বাভাবিক নিয়ম যে আমরা যার উপরে বেশি ধ্যান দিয়ে থাকি তা ক্রমাগত বাড়তেই থাকে, তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন। তাই নেতিবাচক চিন্তাধারাগুলিকে দূর করতে এবং ইতিবাচক চিন্তাধারাগুলিকে বাড়াতে ইতিবাচকতার সাথে সম্পর্কিত কাজগুলি বেশি করে করুন। যেমন বই পড়া, ইতিবাচক ব্যক্তিদের জীবনী পড়া, ইউটিউবে জ্ঞানী অনুপ্রেরণাদায়ক এবং প্রেরণাদায়ক ব্যক্তিদের কথা শোনা, আমাদের ভিডিও দেখা ইত্যাদি। আপনি এই ধরনের ইতিবাচক লোকেদের সাথে সময় কাটানোর মতো কাজগুলি করুন। এই পদ্ধতিগুলির মাধ্যমে আপনি ইতিবাচকতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারেন। চতুর্থ উপায়টি হল আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ গ্রহণ করা। নিজের উপরে বিশ্বাস রাখুন যে ক্রমাগত ভালো অভ্যাসগুলি করার মাধ্যমে ভালো চিন্তাভাবনা করে এবং এর জন্যে জরুরি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে খুব শীঘ্রই আপনার খারাপ অভ্যাসগুলি ভালো অভ্যাসে পরিবর্তিত হয়ে যাবে। চতুর্থ অধ্যায়, ইউ ডু নট ডিফাইন উইথ ইয়োর মাইন্ড, রেদার ডিফাইন ইট ইয়োরসেলফ।
আপনি আপনার মনের দ্বারা সংজ্ঞায়িত নন, বরং এটি আপনি নিজেই সংজ্ঞায়িত করুন। অনেক সময় আমাদের মন ঘুরপাক খেতে থাকে। আমাদের মাথায় এমন চিন্তাধারা এসে থাকে যা আমরা চিন্তা করতেই চাই না, যে চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। কিন্তু এরপরেও চিন্তাধারার এই গতিকে আবার নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে আমাদের মধ্যে অনেকেই অসহায় বোধ করি। এমনটা সবার সাথেই হয়। তাই ভাবনাকে নিয়ন্ত্রণ করে মনকে নিয়ন্ত্রণ করতে জানলে ভালো হবে কি? লেখক বিশ্বাস করেন যে এটি সম্ভব, যে আমরা আমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের চিন্তাধারা নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার আগে এবং এর কারণে আপনি উদ্বিগ্ন হওয়ার আগে এটি আরও ভালোভাবে বোঝার জন্যে লেখক এমন একজন রোগীর গল্প বলেছেন যাকে তিনি একবার সাহায্য করেছিলেন। এই গল্পটি হল একজন আমেরিকান যুবকের, যিনি অভিনয়ের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন। যদিও প্রাথমিকভাবে তিনি ছোট ছোট স্তরে ভালো সাফল্য পেয়েছিলেন, যা তাকে আরও ভালো স্তরে অডিশন দেওয়ার কথা ভাবতে অনুপ্রাণিত করেছিল। এবং এইভাবে একটি রাজ্য স্তরের অভিনয় প্রতিযোগিতায় অডিশন দেওয়ার সময় বিচারক তার অভিনয় পছন্দ না করার কারণে যখন বিচারক তাকে ভালো বলেননি, তখন তিনি হতাশ হতে শুরু করেন। তিনি অনুভব করতে শুরু করেছিলেন যে তিনি সত্যিই ভালো অভিনয় করতে পারেন না। আর সেই দিন থেকেই তার অভিনয় জীবন তলিয়ে যেতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য তিনি লেখকের সাথে দেখা করেছিলেন। লেখক তাকে পরীক্ষা করার পরে তাকে বলেছিলেন যে তার চিন্তার কারণেই এই সব কিছু হচ্ছে। এটি তার সাথে এই জন্যে ঘটছিল কারণ তার মনের একটি অংশ বলছিল যে কোনো সমস্যা নেই, আমি এই ত্রুটিটি সংশোধন করতে পারি এবং আরও ভালো অভিনেতা হতে পারি। অন্যদিকে তার মনের আরেকটি অংশ বলছিল যে তুমি আসলে ভালো অভিনয় করতেই পারো না। এমন পরিস্থিতিতে তিনি নেতিবাচক মনের কথা শুনেছিলেন যা তাকে সংজ্ঞায়িত করছিল। তার কথা শোনা এবং তার প্রতি মনোযোগ দেওয়ার কারণে নেতিবাচকতা ক্রমাগত বাড়তে শুরু করে থাকে, যা নিয়ন্ত্রণ করা আর তার হাতে ছিল না। কিন্তু লেখকের সঙ্গে দেখা করে ভালো দিক নির্দেশনা নেওয়ার পরে তিনি যখন ইতিবাচক চিন্তাধারার দিকে মনোনিবেশ করতে শুরু করেন, তখন কয়েক মাস পরে তিনি আরও ভালো অভিনেতা হতে শুরু করেন এবং তিনি অনেকগুলি নতুন অডিশন দেওয়ার সুযোগ পান এবং সেইগুলির অনেকগুলিতে তিনি খুব ভালো অভিনয় করেছিলেন। এইভাবে আমরা যাই হই না কেন তা আমরা নিজেরাই সংজ্ঞায়িত করি, আমাদের মন নয়। আমাদেরকে নিজেদের ইতিবাচক এবং উপকারী চিন্তাধারার প্রতি মনোযোগ দেওয়া উচিত, নেতিবাচক চিন্তাধারার উপরে নয়। 5 নম্বর অধ্যায়, উই ক্যান রিট্রেইন আওয়ার মাইন্ড। আমরা আমাদের মনকে পুনরায় প্রশিক্ষণ দিতে পারি। আমরা যেমন শেষ অংশে আলোচনা করেছি যে আমরা যা কিছু নিয়ে বেশি ভাবি, যার উপরে আমরা বেশি ধ্যান দিয়ে থাকি, তা ক্রমাগত বৃদ্ধি হতে থাকে। এটি ইতিবাচকতা, সাফল্য, খুশি হোক বা দুঃখ, এটি খারাপ অভ্যাস হোক বা ভালো অভ্যাস, খারাপ আর্থিক অবস্থা হোক বা ভালো আর্থিক অবস্থা, এই সব কিছুই নির্ভর করে থাকে ধ্যান কেন্দ্রীভূত করার উপরে। তাই এটি জানার পরে আমরা আমাদের সেই চিন্তাভাবনা যা ইতিবাচকতা নিয়ে আসে তার উপরে ধ্যান কেন্দ্রীভূত করে নিজের মনকে পুনরায় প্রশিক্ষণ দিতে পারি। ভালোভাবে চিন্তা করার জন্য আপনি এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য থিংস দ্যাট ইউ ভ্যালু। সেই সব বিষয় সম্পর্কে চিন্তা করা শুরু করুন যে জিনিসগুলিকে আপনি মূল্যবান মনে করেন। থিঙ্ক মোর অ্যাবাউট দোজ থিংস অ্যান্ড কন্ডিশনস হুইচ মেক ইউ হ্যাপি অ্যান্ড হুইচ জেনারেট হ্যাপি ফিলিংস ইন ইউ। সেই সব বিষয় এবং পরিস্থিতির সম্পর্কে বেশি করে চিন্তা করুন যা আপনার ভিতরে সুখের অনুভূতি তৈরি করে। থিঙ্ক মোর টাইম অ্যাবাউট ইউর সাকসেস। বেশিরভাগ সময় আপনি আপনার সাফল্য সম্পর্কে চিন্তা করুন। থিঙ্ক মোর টাইম অ্যাবাউট ইউর গুড ফিনান্সিয়াল কন্ডিশন। নিজের ভালো আর্থিক অবস্থা সম্পর্কে বেশি সময় ধরে চিন্তা করুন। ডু পজিটিভ থিংস উইথ ইউর সেলফ। নিজের সাথে ইতিবাচক কথা বলুন। ইন এভরি সিচুয়েশন থিঙ্ক লাইক দ্যাট, হাউ ক্যান আই কনভার্ট এ ব্যাড কন্ডিশন ইনটু এ গুড কন্ডিশন ইনস্টেড অফ থিঙ্কিং দ্যাট আই ক্যান নট ডু ইট। প্রতিটি পরিস্থিতিতে এমনভাবে চিন্তা করুন যে আমি খারাপ পরিস্থিতিটিকে কিভাবে একটি ভালো অবস্থায়
পরিবর্তন করতে পারি এইটা ভাবার পরিবর্তে যে আমি এটি করতে পারবো না। ডু মেডিটেশন এভরি ডে so that you can become aware of bad thought and focus more on good thoughts by knowing good thoughts. প্রতিদিন ধ্যান করুন যাতে আপনি খারাপ চিন্তাধারা সম্পর্কে সচেতন হতে পারেন, ভালো চিন্তাধারার উপরে আরও বেশি ধ্যান কেন্দ্রীভূত করতে পারেন। And ultimately take every necessary action to change good habits from bad habits. এবং খারাপ অভ্যাসকে ভালো অভ্যাসে পরিবর্তন করার জন্য প্রতিটি জরুরি পদক্ষেপ নিন। 6 নম্বর অধ্যায়, রিফ্রেমিং। খারাপ অভ্যাস বা খারাপ চিন্তা দূর করতে এবং ভালো চিন্তাধারা গ্রহণ করার জন্য লেবেল করার পদ্ধতিটি খুবই ভালো। তবে শুধুমাত্র লেবেল করে ভালো এবং খারাপকে ভাগ করে খারাপকে ভালোতে রূপান্তর করা কঠিন। এই জন্যে এইসব চিন্তাধারার সাথে সম্পর্কিত নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করাও দরকার। এটি এই জন্যে দরকার কারণ অনেক সময় যখন নেতিবাচক চিন্তাধারা আসে তখন আমরা অনেকেই মনে করি যে এই চিন্তাধারাগুলিও গুরুত্বপূর্ণ এবং হয় আমরা সেইগুলি সরাসরি গ্রহণ করি বা সেইগুলির সম্পর্কে চিন্তা না করে সরাসরি প্রত্যাখ্যান করি। কারণ এই রকম নেতিবাচক চিন্তাধারাগুলির উপরে চিন্তাভাবনা করা খানিকটা মানসিক চাপের হতে পারে। তবে এটি করা উচিত কারণ প্রত্যেকটি বিষয়ের অবশ্যই একটি ফলাফল পাওয়া যায়। আমরা যদি এটিকে ভালোভাবে পরিচালনা করি তবে আমরা ভালো ফলাফল পাই এবং আমরা যদি এটিকে সঠিকভাবে পরিচালনা না করি তবে আমরা সেই অনুযায়ী ফলাফল পাই। তাই এমন পরিস্থিতিতে আমাদের রিফ্রেমিং দরকার। রিফ্রেমিং মানে হল নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা। এটি সহজে বোঝার জন্য লেখক আমাদের একজন রোগীর গল্প বলেছেন যাকে লেখক সাহায্য করেছিলেন। তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে থাকেন বা কথা বলে থাকেন তখন তার মনের মধ্যে অন্যান্য অবাঞ্ছিত এমন চিন্তাধারা আসতে থাকে যা তিনি কখনোই চাননি। আর লেখককে বলার সময় তিনি মেনে নিয়েছিলেন যে এইভাবে যদি আরও কয়েকদিন চলতে থাকে তাহলে হয়তো আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব। কয়েকদিনের মধ্যে এটি সংশোধন না হলে আমার সাথে খারাপ কিছু ঘটতে পারে। এইভাবে কয়েকদিন চলতে থাকে। এরপরে লেখকের পরামর্শ অনুযায়ী রোগীটি তার অবাঞ্ছিত চিন্তাগুলির একটি নাম দেন যা হল ফরেন ইনভেডার। কারণ এই নামের মধ্যে এক ধরনের শত্রুতা রয়েছে যা থেকে প্রতিটি মানুষ দূরে থাকতে চায়। এবং শেষ পর্যন্ত অবাঞ্ছিত চিন্তাগুলিকে এমন একটি লেবেল বা নাম দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে কিছুদিনের মধ্যেই এই ধরনের চিন্তাধারাগুলি আসা কম হয়ে গেছে। কারণ এই ধরনের শব্দগুলির মধ্যে এমন একটি সাউন্ড আছে যা কেউ শুনতে পছন্দ করবে না। একজন সভ্য মানুষ হয়তো এটি শুনতে পছন্দ করবেন না। এইভাবে প্রথম পদক্ষেপ অর্থাৎ লেবেল করার পরে তিনি দ্বিতীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ পান যাতে তিনি নিজের সাথে এইভাবে কথা বলতে পারেন, আমি এমন নই যে সমস্ত ধরনের চিন্তাধারাগুলি শোনে, তবে এটি আমার মন এবং আমি কি শুনি আর আমি কি গ্রহণ করি তা আমি নিজেই। তাই আমি যাই শুনি কিন্তু শুধুমাত্র আমি তাই গ্রহণ করি যা আমাকে সাহায্য করে থাকে এবং আমার খুশিতে আর সাফল্যে অবদান রাখে। এই ধরনের ক্রিয়াকলাপ তাকে জানতে সাহায্য করেছিল যেসব নেতিবাচক চিন্তাভাবনা তার মনের মধ্যে আসছিল তার বাস্তবে কোনো ধরনের অস্তিত্বই নেই। এইগুলির বিবেচনা করে সঠিকভাবে পরিচালনা করলে এর তাৎক্ষণিক সমাধান করা যেতে পারে। এইভাবে এই অধ্যায়ের শিক্ষা হল যে কোনো ধরনের নেতিবাচক চিন্তাধারাকে ভয় না পেয়ে এবং তা প্রত্যাখ্যান না করে শান্তচিত্তে এর জন্য সময় বের করে এটির সম্পর্কে চিন্তা করুন এবং এটিকে দূর করার উপায়গুলি ক্রমাগত অবলম্বন করতে থাকুন। কয়েকদিন এইভাবে করার পরে আপনি দেখতে পাবেন যে নেতিবাচক চিন্তাধারা এবং খারাপ অভ্যাসগুলি ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনার জীবনে ইতিবাচক এবং ভালো অভ্যাসগুলি ধীরে ধীরে আবার ফিরে আসছে। 7 নম্বর অধ্যায়, রিফোকাস। রিফোকাসিং করা হল পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ধাপ যা আমাদের মনোযোগ পুনরায় প্রশিক্ষিত করতে অনেক সাহায্য করে। এটি গুরুত্বপূর্ণ বিশেষত তখন যখন আপনি অন্যান্য লোকেদের মতো আপনার কাজের উপরে ধ্যান কেন্দ্রীভূত করতে অনেক সংগ্রাম করে থাকেন। কারণ কখনো কখনো এই জাতীয় চিন্তাভাবনা
কোনো ব্যক্তির পক্ষে উপকারী হয় না এবং আকর্ষণীয় হওয়ার কারণে তারা তাদের কাজে মনোনিবেশ করতে পারেন না বা এতে মনোযোগ দিতে অনেক সংগ্রাম করতে হয়। তাই লেবেলিং এবং রিফ্রেমিং কৌশলগুলি অবলম্বন করার পাশাপাশি এই পদ্ধতিটি জানা এবং দরকার পড়লে এটির ব্যবহার করাও খুবই গুরুত্বপূর্ণ। রিফোকাসের এই পদ্ধতিতে এমন পদ্ধতিগুলি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় যা উৎপাদনশীলতা এবং ইতিবাচকতার দিকে মনোযোগ দিতে সাহায্য করে। তাই সেই সব ইতিবাচক চিন্তাধারার একটি তালিকা তৈরি করুন যে সম্পর্কে আপনি চিন্তা করতে চান। সেই সব ভালো অভ্যাসগুলির একটি তালিকা তৈরি করুন যা আপনি গ্রহণ করতে চান। সেই সব ভালো মানুষের একটি তালিকা তৈরি করুন যাদের সাথে আপনি সময় কাটাতে চান। এবং যখনই আপনার মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তাধারা আসে এবং আপনি তা দূর করার কোনো উপায় খুঁজে না পান, তখন আপনি আপনার ইতিবাচক চিন্তাধারার তালিকায় ধ্যান কেন্দ্রীভূত করুন এবং সেই সম্পর্কে চিন্তা করা শুরু করুন। বা এর জন্যে আপনি আপনার এমন কোনো বন্ধুর সাথে কথা বলতে পারেন যারা আপনাকে ইতিবাচক হয়ে থাকতে সাহায্য করবে। এছাড়াও আপনার কাজ থেকে পাওয়া কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে চিন্তা করুন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ শুরু করুন। এটি করার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার মনকে আপনার পছন্দের জিনিসগুলিতে নিযুক্ত করে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং এটি আপনাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আপনি তার সুবিধা নিতে পারছেন। যদিও এখানে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পদ্ধতিটি নেতিবাচক চিন্তাধারাগুলিকে মনের মধ্যে আসা থেকে বাধা দিতে এবং তাদের প্রত্যাখ্যান করার জন্য নয়, বরং সেই চিন্তাধারাগুলি আসার পরে ইতিবাচকভাবে সেইগুলির সাথে মোকাবিলা করার জন্যে। যার মধ্যে নেতিবাচক চিন্তাধারা আসার পরে আপনি শুধুমাত্র আপনার ইতিবাচকতা, কাঙ্ক্ষিত চিন্তাভাবনা এবং অভ্যাসের সম্পর্কে চিন্তা করেন এবং কিছুক্ষণ এইভাবে চিন্তা করার পরে নেতিবাচক চিন্তাধারাগুলি নিজে থেকেই আপনার মন থেকে দূর হতে শুরু করবে এবং আপনি ভালো বোধ অনুভব করবেন। ৮ নম্বর অধ্যায়, রি-ইভ্যালুয়েশন। সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম হল নিজেকে নিজের সাথে মুখোমুখি হতে হবে, নিজেকে আবার ফিরে পেতে হবে। কারণ আমরা যদি এটি করতে না পারি তাহলে আমরা জানতে পারব না যে কোন কোন চিন্তাধারাগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী। কিন্তু এর বিপরীতে আমরা যতক্ষণ খারাপ অভ্যাস বা চিন্তা নিয়ে থাকি ততক্ষণ আমরা আমাদের নিজেদের থেকে দূরে সরে যেতে থাকি। যেখানে রি-ইভ্যালুয়েশন অর্থাৎ পুনর্মূল্যায়নের এই পদ্ধতিতে আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন এবং আপনার স্বাস্থ্য আর সৌন্দর্যের ধারণাকে গুরুত্ব দিতে পারবেন। পুনর্মূল্যায়নের সঠিক পদ্ধতি সহজ ভাষায় যদি ব্যাখ্যা করি তাহলে এটি হল নিজেকে সদয় মানসিকতার সাথে দেখার এবং আচরণ করার একটি উপায়। এর মানে হল নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, শুধুমাত্র সেই সব চিন্তাভাবনা এবং অভ্যাসগুলিকে গ্রহণ করা যা নিজের জন্য সত্যিকারের উপকারী এবং সেইগুলি নয় যা কিছু সময়ের জন্য আকর্ষণীয় এবং ক্ষতিকারক নয়। যদিও এটি রাতারাতি হবে না, কিন্তু লেবেলিং, রিফ্রেমিং এবং রিফোকাসের মতো পদ্ধতিগুলি ক্রমাগত ব্যবহার করলে মনের মধ্যে ইতিবাচক এবং উৎপাদনশীল হয়ে থাকার শক্তির বিকাশ হয়ে থাকে। এই পদ্ধতিটি আপনাকে নেতিবাচক চিন্তাধারার কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে নিজেকে দেখতে এবং নিজের সাথে যুক্ত হতে সাহায্য করে। এই পদ্ধতিটি আপনাকে নিজের জন্য সর্বোত্তম এবং নিরাপদ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম হতে সাহায্য করে। তাই আপনি যদি খারাপ অভ্যাসগুলিকে ছেড়ে দিয়ে ভালো অভ্যাস গ্রহণ করতে চান, নিজেকে আরও ভালো করতে চান এবং নিজেকে সত্যিই ভালোবাসতে চান, তাহলে এই পদ্ধতিগুলি যেমন লেবেলিং, রিফ্রেমিং এবং রিফোকাসের মতো পদ্ধতিগুলিকে অবলম্বন করুন। এইগুলির জন্য কিছু সময় বের করুন এবং নিজের মধ্যে দেখুন যে আপনি এই পদ্ধতিগুলিকে অবলম্বন করছেন কি না, নাকি শুধুমাত্র নেতিবাচক চিন্তাধারার উপরে মনোযোগ দিচ্ছেন। আপনি যদি তা গ্রহণ করেন তবে আরও ভালো উপায়ের মাধ্যমে তা গ্রহণ করুন এবং যদি না গ্রহণ করেন তবে তা গ্রহণ করা শুরু করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার মন আপনাকে নয়। ৯ নম্বর অধ্যায়, ইউজ অর্গানিক মেথডস টু চেঞ্জ হ্যাবিটস। আপনার অভ্যাস পরিবর্তন করতে অর্গানিক পদ্ধতির ব্যবহার করুন।
আপনি জানেন কি যে মানুষেরা কেন ধূমপান করেন, যেখানে তারা জানেন যে এটি তাদের জন্য ক্ষতিকর? এর উত্তর হল নিকোটিনের জন্যে। লোকেরা বেশি আইসক্রিম কেন খায়, যেখানে তারা জানেন যে এটি তাদের মোটা এবং অস্বাস্থ্যকর করে তুলবে? স্পষ্টতই মিষ্টতার জন্যে। আমরা সবসময় এই রকম করে থাকি কারণ আমাদের দৈনন্দিন জীবনে উত্থান পতনের কারণে সৃষ্ট সমস্যা এবং মানসিক চাপকে কাটিয়ে উঠতে কিছু সময়ের জন্য আমরা এমন নিকোটিন এবং মিষ্টি উপায়গুলির মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা করি। তবে ক্রমাগত বারবার এটি করার ফলে অনেকেই এতে আসক্ত হয়ে পড়েন এবং তারপরে এটি ছাড়া মানসিক চাপ অনুভব করা শুরু করেন। জীবনের উত্থান পতনের মধ্যে কিছু সময়ের জন্য মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকেই ড্রাগের মতো বিপজ্জনক জিনিসগুলিকেও সেবন করেন। তবে তারা তাদের মনের সাথে সঠিকভাবে আচরণ করে এবং ইতিবাচকভাবে চিন্তাভাবনা করে সেই মানসিক চাপকে দূর করতে পারেন। কিন্তু তাৎক্ষণিক উপশমের আকাঙ্ক্ষার কারণে তারা ধূমপান বা মাদক দ্রব্যের মতো জিনিসগুলিতে এতটাই আসক্ত হয়ে পড়েন যে একটি পর্যায়ে এসে তারা এটি ছাড়া মানসিক চাপ অনুভব করতে শুরু করেন। তাই এই ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে লেখক এই বইটি লিখেছেন। তাই আমাদের উচিত অর্গানিক পদ্ধতির মাধ্যমে আমাদের চিন্তাধারার প্রতি মনোযোগ দিয়ে ইতিবাচকভাবে আমাদের জীবনের সমস্যাগুলিকে পরিচালনা করা। এর সম্পর্কে ইতিবাচকভাবে চিন্তাভাবনা করুন এবং এটি ঠিক করার জন্যে ইতিবাচক পদ্ধতি অবলম্বন করে সেই সমস্যার সমাধান করুন যাতে সেই সমস্যাটি ঠিক করা যায়। আর আপনিও সেই পদ্ধতি থেকে শিখে জীবনে অন্য ভালো কিছু করতে পারেন, ধূমপান বা ড্রাগের মতো উপায়ের মাধ্যমে নয়, যেখানে মানসিক চাপ থেকে কিছু সময়ের জন্যে স্বস্তি পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত আপনি নানাভাবে ক্ষতিগ্রস্ত হন। 10 নম্বর অধ্যায়, 3 Key Lessons from You Are Not Your Brain। লেখক আমাদেরকে এই বইটিতে 3টি গুরুত্বপূর্ণ উপদেশের কথা বলেছেন। প্রথম উপদেশটি হল নিজের জন্যে উপকারী বিষয়গুলিকে বেছে নিন। অনেক সময় এমন হয় যে সোশ্যাল মিডিয়ায় কোনো বিজ্ঞাপন বা কোনো একটি ছোট ভিডিও আপনাকে আকৃষ্ট করে, কিন্তু এইখানে যে বিষয়টি ভালোভাবে বোঝার দরকার তা হল এমন পরিস্থিতিতে আপনি যখন কোনো কিছু পছন্দ করেন তখন তা আপনার কাছে ভালো মনে হয় না, বরং তা আপনার মস্তিষ্কের কাছে ভালো বলে মনে হয়। কারণ আমরা যেমন আগেই আলোচনা করেছিলাম যে এই ধরনের জিনিসগুলি দেখলেই নিকোটিনের মতো আমাদের মস্তিষ্কের মধ্যে অনেক খুশির হরমোন নিঃসৃত হয় যা আমাদের মস্তিষ্ক ভালো অনুভব করে। এই রকম অনেকেই এটিকে নিজেদের জন্যে ভালো বলে মনে করে কোনো চিন্তা না করেই সরাসরি গ্রহণ করে থাকেন। কিন্তু এই বইটিতে মনোবিজ্ঞানী লেখকের দেওয়া পরামর্শ অনুসারে আমাদের এমন অবস্থায় বিশ্লেষণ করা উচিত যে আমাদের মনে যা ভালো বলে মনে হয় তা সত্যি আমাদের জন্যে উপকারী কিনা, আমাদের আসল খুশি, সাফল্য, স্বাস্থ্য, সৌন্দর্য ইত্যাদির জন্যে উপকারী কিনা। যদি এটি উপকারী হয় তবেই এটি গ্রহণ করুন, অন্যথায় এটিকে প্রত্যাখ্যান করুন এবং ইতিবাচকতার দিকে মনোনিবেশ করুন। আমরা এটিকে প্রত্যাখ্যান করার অনেক উপায়গুলি নিয়ে আলোচনা করেছি। আপনি তার মধ্যে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। দ্বিতীয় উপদেশটি হল 4টি ধাপের মাধ্যমে নিজের চিন্তাধারাগুলি নিয়ন্ত্রণ করুন। আমরা যদি সংক্ষিপ্তভাবে আলোচনা করি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটি হল চিন্তাধারার সম্পর্কে সচেতন হওয়া, যার জন্য আপনি ধ্যান করতে পারেন। দ্বিতীয় ধাপটি হল লেবেল করা যে কোন ধারণাটি আপনার জন্য ভালো এবং কোনটি নয়। তৃতীয় ধাপটি হল ইতিবাচক কার্যকলাপের উপরে ধ্যান দিন এবং চতুর্থ ধাপটি হল আত্মবিশ্বাসের সাথে জরুরি পদক্ষেপগুলি নিতে থাকুন। তৃতীয় উপদেশটি হল ভালো অভ্যাসগুলির একটি নোটবুক তৈরি করুন এবং আপনি যে ভালো অভ্যাসগুলি গ্রহণ করতে চান, যে ভালো চিন্তা ভাবনা করতে চান, যে ভালো মানুষগুলির সাথে আপনি থাকতে চান এবং যে ধরনের ভালো আর্থিক অবস্থার মধ্যে আপনি বেঁচে থাকতে চান তা লিখে রাখুন। আর এটি বাস্তবায়নের জন্য একটি কর্ম পরিকল্পনা নিয়ে সময়ে সময়ে জরুরি পদক্ষেপগুলি নিতে থাকুন। তাহলে বন্ধুরা, আমি এইখানে আমাদের এই ভিডিওটি শেষ করলাম। আপনাকে অবশ্যই এই ভিডিওটি বারবার দেখতে হবে
এবং এতে উল্লেখিত বিষয়গুলি বুঝে তা ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনারা সবাই এই ভিডিওটি খুবই পছন্দ করেছেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন যাতে আমরা উৎসাহ পাই, এবং অবশ্যই আমাদের চ্যানেল বুক স্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও দেখার জন্যে এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।